তাহলে আমরা হচ্ছে ব্লগের যেটা তখন দেখছিলাম যে অ্যাডভান্স সেটিং এর মধ্যে যে অপশনগুলো ছিল, ব্লগ টাইটেল, তার ফন্ট এবং কালার চেঞ্জ, এগুলো আমরা দেখে নিয়েছিলাম। এরপরে হচ্ছে ট্যাবের টেক্সট গুলো, সেটা চেঞ্জ করা যায়। ট্যাবের টেক্সটটা হচ্ছে এই যে সার্চ অপশন দেখা যায় আমাদের পোস্টের মধ্যে থাকে, দেখুন এখানে এই যে দেখুন পোস্টেড বাই, তারপরে এই যে আমার এখানে ইমেইল, ব্লগ, টুইটার, ফেসবুক এগুলো অ্যাড করা রয়েছে। সাথে হচ্ছে স্যার এডিট আপনার পোস্ট। হ্যাঁ বলুন। এটা প্রেজেন্ট হয় না স্যার। স্যার স্ক্রিনটা যদি একটু ও আচ্ছা শেয়ার আচ্ছা করতেন স্যার। আচ্ছা, আমি দুঃখিত। এক মিনিট সময় দিবেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে একটি পোস্টে যে বিভিন্ন ট্যাব গুলো থাকে, সেই ট্যাব গুলোর যে পরিবর্তনটা, সেই পরিবর্তনের জন্য যেমন এই পোস্টের মধ্যে এই যে মেইল, ব্লগ, টুইটার, ফেসবুক, পিন্টারেস্ট এগুলো অ্যাড করার অপশন আছে। অন্যান্য যে ট্যাব গুলো আমরা দেখতে পাচ্ছি, এই ট্যাব গুলোর কোনো কালার বা সাইজ এগুলো যদি আমরা অ্যাড করতে চাই বা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা যেভাবে করতে পারবো সেটা যদি একটু দেখি। এই যে ট্যাবস টেক্সট, ট্যাবের মধ্যে যে টেক্সট আছে, সেই টেক্সট গুলো, ট্যাবের টেক্সট গুলো চেঞ্জ করার জন্য আমরা এই যে ট্যাব টেক্সট যে অপশনটি, এই অপশন থেকে এগুলো হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো। ট্যাবটাকে আমরা কতটুকু বড় করতে চাচ্ছি সাইজটা, সেটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। 100% থাকবে না কত পার্সেন্ট আমরা করব। এরপরে ফন্ট গুলো আছে, আপনি কোন ফন্টটা এখানে চুজ করতে চাচ্ছেন, এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। অন্যান্য যেগুলো ছিল যে টেক্সটের কালার, ট্যাবে যে টেক্সটটা আমার আছে সেই টেক্সটটা, যেমন এখানে যে ট্যাব গুলো রয়েছে, এই যে রিড মোর, পোস্ট এ কমেন্ট, তারপর উপরের দিকে যে সার্চ, এই যে ট্যাব গুলো, এই ট্যাব গুলোতে আমি টেক্সট কালারটা কেমন করতে চাই সেটা আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। এবং সিলেক্টেড কালার, যেই কালারটা আমরা সিলেক্ট করেছি সেই কালারের যদি কোনো পরিবর্তন করতে চাই সেটা করতে পারবো। পপ আপ ব্যাকগ্রাউন্ড কালার, এগুলোর যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটা যদি আমরা পরিবর্তন করে ফেলতে চাই ট্যাবের, তাহলে সেটা আমরা এখান থেকে করে নিতে পারবো। তারপরে পপ আপ যে টেক্সট কালার, মানে লেখার যে কালারটা আছে সেই কালারটাও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো এখানে আমরা সেই ওয়ার্ডটা চুজ করে নিতে পারবো এবং এখান থেকে আমরা কালারটা পরিবর্তন করে ফেলতে পারবো।
আচ্ছা, অ্যাডভান্স অপশনের মধ্যে আমরা যেগুলো দেখছিলাম যে ট্যাবের টেক্সট কালারটা দেখেছি, এরপরে হচ্ছে ট্যাবের ব্যাকগ্রাউন্ড সেগুলো এখান থেকে পরিবর্তন করা, হেডার ফুটার যেগুলো আছে, হেডার হচ্ছে এই যে যে মান্থ ডেট সহ যেটা উল্লেখ করা আছে, যদি আমরা চাই যে এটাকে ট্রান্সপারেন্ট করে দিব তো আমরা এখান থেকে কিন্তু কালার ট্রান্সপারেন্টও করে দিতে পারি এবং অন্য কালারও চুজ করতে পারি। এরপরে হচ্ছে পোস্টের যে টাইটেল সেগুলো আছে, এখানে বোধহয় আমরা ব্যাকগ্রাউন্ডের অ্যাডজাস্ট ওয়াইড এ যেটা ছিল সেটা হচ্ছে আমার যে এন্টায়ার ব্লগ, এই যে টোটাল যে ব্লগটা, এই যে ব্লগটা যেটা আমি তৈরি করেছি, ব্যাকগ্রাউন্ড থিম না, কিন্তু আমি যেটা তৈরি করি, যেটা এই যে যেমন এখানে আমি এটা তৈরি করছি, এটা হচ্ছে আমার তৈরি করা। আমার যখন এটা পাবলিশ করব এর সাথে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, একটা থিম থাকবে, সেটা না, আমি যেই ব্লগটা ক্রিয়েট করি সেই ব্লগের এন্টায়ার ব্লগের আমার যদি আমি বড় ছোট করতে চাই সেটা আমি এখান থেকে কিন্তু করতে পারবো। যেমন দেখুন পিছনের থিমটা কিন্তু থাকছে, দেখুন পিছনের থিম কিন্তু নড়ছে না। আমি যখন এটাকে সরাচ্ছি, যেমন এটা এখন খুবই ছোট হয়ে আছে, এখন কথা হচ্ছে আমার কোনো কোনো সময় দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড থিমটা অনেক বড় দেখাচ্ছে, আর আমার নিজের পোস্ট যেটা আমি করেছি, যেই ব্লগটা আমি ক্রিয়েট করেছি সেটা ওই থিমের মধ্যে হারিয়ে যাচ্ছে। থিমটা এত বড় যে আমার পোস্টটা সুন্দরভাবে দেখা যাচ্ছে না। যেমন দেখেন এখানে এই যে ব্যাকগ্রাউন্ড থিম, এটা হচ্ছে আমার যে ব্লগ তার ব্যাকগ্রাউন্ড। এখানে কিন্তু তিনটা আলাদা আলাদা পার্ট আছে। প্রথমটা এই যে দেখুন, এই যে যেটা কার্সরটা এখন যেখানে আছে এটা হচ্ছে থিমের ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমার কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড, এবং এটা হচ্ছে আমার যে ফটো কন্টেন্ট সেটা। তিনটাকে কিন্তু আলাদা আলাদা পার্ট করে দেখানো হয়েছে, মানে দেখানোর সুবিধার্থে এখানে। হ্যাঁ, কিন্তু আমি যখন একটা পোস্ট ক্রিয়েট করব আমি কি চাইবো, আমি তো যদি চাই যে আমি এরকম আলাদা আলাদা সব দেখাবো না, আমি চাই আমার এই কন্টেন্ট আমার এই টেক্সটের সাথে মিলে থাকবে এবং এই দুইটার এটার সাথে একটা সামঞ্জস্য থাকবে। তাহলে আমাকে কিন্তু এটার যে এন্টায়ার ব্লগের যে হোয়াইটটা সেটা কিন্তু যে পরিবর্তন করতে হবে। এই যে দেখুন আমি এখন পরিবর্তন করছি, দেখুন থিমে কোনো পরিবর্তন আসছে না, থিম তার জায়গাতেই আছে। আমার টেক্সট ব্যাকগ্রাউন্ড এবং কন্টেন্ট ব্যাকগ্রাউন্ডের দুইটার মধ্যে সামঞ্জস্য হচ্ছে। এই যে আমার যে ব্লগটা আমি যেটা ক্রিয়েট করেছি, দেখুন আমার টেক্সট ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ জায়গাটা নিয়ে নিল এবং আমার কন্টেন্ট ব্যাকগ্রাউন্ডটা মুভ করছে। তো এভাবে আমি এটাকে আহ, পরিবর্তন করে নিতে পারি বা এডিট করে নিতে পারি। এরপরে হচ্ছে লেফট স্লাইড বার এবং রাইট যে স্লাইড বারটা আছে সেটা যদি আমরা একটু পরিবর্তন করতে চাই তাহলে আমরা এভাবে করতে পারি। দেখুন আমি লেফট সাইড বার যেটা সেটাকে শুধু পরিবর্তন করাতে এটাই শুধু পরিবর্তন হয়েছে, আর এই যে এটা কিন্তু আলাদা একটা স্লাইড বার, এটা কিন্তু পরিবর্তন হয়নি। এই পাশ থেকে দেখুন আরেকটা স্লাইড বার আসছে, এই যে এখানে দেখুন এই স্লাইড বারটা নড়ছে এখন, আর এখন এই স্লাইড বারটা নড়ছে। যেহেতু আমার এই স্লাইডের সাথে আমি এটাকে যুক্ত করে রেখেছি ফলে এখন এটাও কিন্তু মুভ করছে, আর এখন দেখুন ওইটা মুভ করছে না, এই স্লাইড বারটা মুভ করছে। ফলে আমি এভাবে আমার যে স্লাইড বার গুলো থাকবে সেগুলো থেকেও আমি এভাবে পরিবর্তনটা করতে পারি। তো আগে একটা লুক ছিল, এখন কিন্তু লুকটা ডিফারেন্ট আসলো। তো এভাবে আমরা আমাদের যে কন্টেন্ট সেই কন্টেন্টটাকে এভাবে পরিবর্তন করতে পারি টোটাল ব্লগের ক্ষেত্রে। ব্যাকগ্রাউন্ড নিয়ে সম্ভবত আলোচনা করেছি, যেমন আমি যদি একটু রিমুভ ইমেজ করে দিই, দেখুন
আগে যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা ছিল সেটা এখন নাই, এটার কালারটা এখন হয়ে গিয়েছে ব্লু। এখন আমার মনে হচ্ছে যে সামনেরটা যেহেতু একটু ব্ল্যাকিশ, ব্লুটা এর সাথে যাচ্ছে না, ফলে আমি যদি এই কালারের সাথে একটু মিলাতে চাই, তো এইভাবে দেখুন আমি আমার যে পিকচার ব্যাকগ্রাউন্ডে একটি ঘরের ছবি ছিল, একটি পিকচার ছিল, সেটা আমি চাইলাম না যে এই যে একটি ঘরের পিকচার ছিল সেটা আমি রাখতে চাইনি, কিন্তু এখানে এটা যুক্ত করার একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে দেখুন ডু ইউ শপ উইথ ভিসা কার্ড। তো কেউ যদি শপ করতে চায় তাহলে ঘর সাজানোর জন্য অনেকে শপিং করে, এই যে যে জিনিসগুলো আমরা দেখছি চেয়ার বা এখানে যে ডেকোরেশনের যে জিনিসগুলো, ফলে কেউ শপিং করতে চাইলে তো সাজানো গোছানো এরকম একটি উদ্দেশ্য। তো যাই হোক সেটা যদি আমরা চেঞ্জ করতে পারি, তো আমরা এই যে no, এই যে আমরা ছবি মুভ করে দিলাম, কিন্তু এটা কিন্তু যেহেতু আমরা অ্যাপ্লাই করিনি, ফলে এটা কিন্তু অ্যাপ্লাই না করলে যুক্ত হবে না। জাস্ট আমরা এখানে হচ্ছে দেখলাম, আবার যদি ডিফল্টটা করতে চাই যে আবার আগের জায়গায় চলে আসলো, ডিফল্ট করে দিলে আগেরটা চলে আসলো। আর ব্যাকগ্রাউন্ড আমরা এভাবে চেঞ্জ করতে পারবো। থিম নিয়ে আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম যে ডিফারেন্ট ডিফারেন্ট করা যায়। দেখুন এখানে একই ধরনের ব্যাকগ্রাউন্ড থাকলো, কিন্তু মানে লেআউটটা একই থাকলো কিন্তু টেক্সচারটা ডিফারেন্ট হয়ে গিয়েছে। তো এভাবে আমরা থিমের এটা ছিল, এটা ব্যাকগ্রাউন্ড দেখানো হয়েছে, এটাও দেখানো শেষ। আচ্ছা লেআউট, লেআউটের মধ্যে কতগুলো ভাগ আছে যেটা আমরা একটু আগে আলোচনাতে বলেছিলাম তান্না তাসনিমের কথার মধ্যে, যে আমরা যে ব্যাকগ্রাউন্ড মানে লেআউট গুলো দিচ্ছি সেগুলো আমরা কোথায় রাখতে চাই। যেমন দেখুন আপনারা আম, শোভন উনি একটি লেআউট তৈরি করেছিলেন, তার সবগুলো কিন্তু একটি সাইডে ছিল, মানে নিচের দিকে বা এরকম। তো এখানে দেখুন এরকম কতগুলো লেআউট আছে, যেমন আমি যদি ফুটারে দিয়ে দিতে চাই তাহলে এরকম আসবে, আমি যদি এরকম করে দিতে চাই তাহলে দুইটা দুই সাইডে যাচ্ছে। এখানে গেলে দেখা গেল এই যে তিনটা নিচে থাকছে, তথ্যগুলো উপরে আমার কন্টেন্ট গুলো থাকছে, কোন কোন জিনিসগুলো আমি রাখতে চাই, যেমন ফুটার একে আমি কি দেব, তো সেই গেজেটটা আমি এখানে দিতে পারি। যদি অ্যাবাউট মি দিতে চাই তাহলে আমার অ্যাবাউট মিটা আসবে, দেখুন এই যে এখানে অ্যাবাউট মিটা ছিল নিচের দিকে, এই যে অ্যাবাউট মি। তারপরে এই যে এটা এখন যে থিমটা আছে সেটা হচ্ছে এই থিমটা ছিল, যে সবগুলো নিচের দিকে, যার কারণে আপনারা দেখুন যে এখানে সবকিছুই কিন্তু নিচে এসেছে, যে এই যে যে পোস্ট করেছে এটা সে তার ফেসবুক টুইটার অন্যান্য সাইট গুলোতে যে যোগাযোগ যুক্ত করছে সেটা এখানে নিচের দিকে এসেছে। এরপরে হচ্ছে কেউ কমেন্ট করতে চাইলে সেটাও নিচে আসছে, হোম কন্টেন্ট যাই বলি না কেন সবই কিন্তু নিচের দিকে ছিল। তো আমি ওই লেআউটটা যদি পছন্দ করি তাহলে এরকম আসবে, উপরে শুধু আমার পোস্টের কন্টেন্ট আসছে, নিচে কিন্তু সবগুলো চলে আসছে। আবার আমি যদি মনে করি যে না আমি এটা ডিফারেন্ট করব, তো এখান থেকে আপনি সেটা করতে পারেন।
এটা ফুটারে না যে যদি বডি লেআউটে দিতে চান তাহলে বডিতে আসবে, এইভাবে পরিবর্তনগুলো হবে। এই যে এখানে আমার হেডিংটা থাকবে, এখানে আমার কন্টেন্ট থাকবে, তার দুই পাশে এভাবে ভাগ হয়ে থাকবে গেজেট গুলো। কারো কোনো প্রশ্ন আছে এ ব্যাপারে? বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে যেটা আসছে পোস্টের ব্যাকগ্রাউন্ড, তো বুঝতে পাচ্ছেন যে এখানে যে এই ব্যাকগ্রাউন্ডটা যেটা এখন দেখতে পাচ্ছেন যে মার্ক হয়ে আছে, যেমন এটাকে ট্রান্সপারেন্ট করা আছে। আমরা যদি এটাকে কালার করতে চাই, এই যে দেখুন এখন কালার হয়ে গেছে এটা। তো এটা ট্রান্সপারেন্ট করা ছিল, এই যে এখন আমরা এটা হোয়াইট কালার দিয়ে দিয়েছি, ফলে এটা এখন ওইটার সাথে অনেকটা মিলে গিয়েছে। আবার যদি ট্রান্সপারেন্ট করে দিই, এই যে ট্রান্সপারেন্ট হয়ে গেল, মানে এর এখন নিজস্ব কালার থাকছে না। যেটা আপনারা বোঝেন যে ট্রান্সপারেন্ট মানে হচ্ছে যেটার ভিতর দিয়ে সেটা উপস্থিত কিন্তু তার মধ্যে দিয়ে অন্য পাশটা দেখা যায়। ঠিক তেমন এই ডায়াফ্রামটা আমার এখানে আছে, কিন্তু তার ভিতর দিয়েই পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটি বোঝা যাচ্ছে, কারণ এটাকে আমি ট্রান্সপারেন্ট বা কাচের মতো করে ফেলেছি। আবার এই যে যখন সাদা করে দিলাম তখন দেখুন এটার সাথে অনেকটা মিলে গেল সাদাটা, এটাও খারাপ না। আবার এই কালারটা এর সাথে যায় না, তো এরকম আমরা চেঞ্জ করতে পারি। আবার এটা দিলে দেখা যাচ্ছে, এটা যদি আমি ইউজ করি তাহলে কোনো তারিখই বোঝা যায় না, কেউ কোনো তারিখই দেখতে পারবে না। এরকম ভাবেও এটা চেঞ্জ করা যায়। তো এটা হচ্ছে একটি বিষয়। তো এটা গেল পোস্টের ব্যাকগ্রাউন্ড। কালার নিয়ে তো কথা বলেছি যে কালার সাজেশন থেকে নিয়ে এবং এখান থেকে আপনি চেঞ্জ করতে পারছেন। আবার যদি আমি এমন চাই যে ক্লিয়ার অ্যাডভান্সড চেঞ্জেস টু পোস্ট ব্যাকগ্রাউন্ড, তাহলে কিন্তু এই যে বাধ্য। গেজেট যেগুলো রয়েছে সেগুলো যদি আমরা পিক্সেল বড় ছোট করতে চাই সেটাও আমরা এখান থেকে করতে পারবো। আপনারা জানেন যে এই যে নিচের যে গেজেট গুলো, এই যে ব্লগ আর্চিভ, অ্যাবাউট মি, এগুলো যদি আমরা বড় ছোট করে ফেলতে চাই সেটা এখান থেকে করতে পারবো। যেমন আমি যদি এখান থেকে 14 পিক্সেলের ছিল, এখন যদি 8 করে দিই দেখুন আর দেখাই যাচ্ছে না। ব্লগ আর্চিভ, অ্যাবাউট মি, এই গেজেট গুলো এখন আর বোঝাই যাচ্ছে না। তো এটা হচ্ছে একটা ব্যাপার যে আমরা যদি চাই যে না এগুলোকে ছোট করে রাখবো, ছোট করে দিতে পারি, আবার বড় করে দিতে পারি। এগুলো কোন ফন্টে দিবেন সেটা আপনি ঠিক করতে পারেন, বোল্ড ইটালিক করতে পারেন। টাইটেল কালার এখানে যেটা আছে সেটা কিন্তু এই যে অ্যাবাউট মি বা এই যে টাইটেল গুলো এইগুলোর কালার মূলত। তো এটা যেমন সাদা করা আছে, ট্রান্সপারেন্ট করে দিলাম, দেখা যাচ্ছে না। ওটা কিন্তু আছে, কিন্তু এখন দেখুন আর দেখা যাচ্ছে না। ট্রান্সপারেন্ট মানে একটু আগে যেটা বলেছিলাম যে কাচের মতো এখন স্বচ্ছ পরিষ্কার হয়ে গেছে। আবার যদি চাই যে ব্ল্যাকিশ করে দিব, তো এই যে ব্ল্যাকিশ করে দিয়েছি, দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা এটাকেও চুজ করে চেঞ্জ করে ফেলতে পারি। গেজেটের যে টেক্সট গুলো, মানে এতক্ষণ আমরা টাইটেল নিয়ে কাজ করছিলাম, এখন এই পুরো বক্সটা নিয়ে কাজ করছি। তো এভাবে ট্রান্সপারেন্ট করা যেতে পারে। এরপর যদি কোনো কালার চেঞ্জ করে ফেলতে চাই সেটাও করতে পারি। দেখুন এই যে এগুলো চেঞ্জ হয়ে গেছে, আবার এভাবে চেঞ্জ হলো। এগুলো টেক্সট কালার, ফন্ট যদি পছন্দ করতে চাই সেটাও করতে পারি।
যে লেখাটা এরকম হয়ে গেল এখন। দেখুন ভিতরে লেখাগুলো এবং এই লেখাগুলো, যেটা অনেকটা হ্যান্ড রাইটিং এর মতো মনে হয় এখন, যেটা নর্মাল লেখা থেকে একটু ডিফারেন্ট। তো এটাও যুক্ত করতে চাইলে করতে পারেন আপনারা। মানে কিভাবে আপনারা জিনিসটাকে সাজাবেন বা সুন্দর করবেন, বা এটা অনেক বেশি বড় দেখাচ্ছে, নর্মাল টেক্সট করে ফেলা যাবে। একটা জিনিস দেখুন যে উপরের যে টেক্সচারটা, এখানে যে একটি কমলা আভা আছে, আমার কিন্তু উপরের কোথাও সেই আভা নাই। তাহলে এটা কিন্তু আমি ডিফারেন্ট নিয়ে এসেছি, এটা মানে ডিফারেন্ট একটা কিছু আসলে এখানে। তো আমরা যদি চাই যে এরকম করব তো এটাও করতে পারি, আবার যদি না চাই করব না। তো দেখেছেন যে আমরা এটাতে আসাতে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো নিয়ে এই পার্ট নিয়ে কাজ করেছি, এর ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করেছি, এই পার্ট নিয়ে কাজ করেছি, লেটার নিয়ে কাজ করেছি, ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করেছি, এই পার্ট, লেটার, ব্যাকগ্রাউন্ড, সাইজ, সেগুলো নিয়ে কাজ করেছি। প্রত্যেকটা একটা ব্লগের প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট নিয়েই কিন্তু কাজ করা সম্ভব, লেআউটের জায়গাগুলো নিয়ে। আচ্ছা, এবার গেজেটে যে লিঙ্ক গুলো আছে সেটা যদি চেঞ্জ করতে চাই, লিঙ্কের কালার, ভিজিটেড কালার এবং অল্টারনেট কালার। ভিজিটেড কালার হচ্ছে আমাদের এখানে কতজন ভিউ করছে বা কতজন আসছে সেইটা যে এটা দেখাবে, সেই জিনিসটা যদি আমরা চেঞ্জ করতে চাই সেটা চেঞ্জ করতে পারবো। তো আমরা যদি একটু লিঙ্কের কালার গুলো চুজ করি, এখানে কোনো লিঙ্ক অ্যাড করা নাই, এখানে যে লিঙ্ক গুলো অ্যাড করা থাকতো সেগুলো তাহলে চেঞ্জ হয়ে যেত। তো এখান থেকে আমরা সেই কালার গুলো চেঞ্জ করব। গেজেটের যে লিঙ্কটা, ব্যাকগ্রাউন্ড, সাইড বার যেগুলো আছে, এই যে দুইটা সাইড বার ছিল, যেটা আগে ট্রান্সপারেন্ট ছিল, যার কারণে আমরা কিন্তু এই দুইটা সাইড বারকে এতক্ষণ আলাদা কোনো কালারে দেখিনি। এখন দেখুন এর মধ্যে বোঝা যাচ্ছে যে ডিফারেন্ট কালার এটা। গেল এটা। যখন আমরা মোবাইল ভিউতে বা মোবাইল কোনো বাটনের কালার সেটা যদি চেঞ্জ করতে চাই, সেটা এখান থেকে করে নিতে পারবো একই রকম আগের মতো করে। এটা হচ্ছে আপনারা জানেন যে সিএসএস এর যে কোডিং বা ভাষা, সেটা ইউজ করে আমরা যদি কোনোটা চেঞ্জ করতে চাই সেটা এখান থেকে করা যায়। তবে তার জন্য লার্ন মোর অ্যাবাউট এডিটিং থিম কোড, থিম যে চেঞ্জ করব তার জন্য কিছু কোডিং আছে, সেই কোডিং জেনে আমরা সিএসএস ইউজ করে এইচটিএমএল, সিএসএস যেটা আপনারা জানেন যে ওয়েব ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হয়, সেটা ইউজ করে দেখুন এই যে ইউজ সিএসএস টু চেঞ্জ ইউর ব্লগস ডিজাইন, তারপরে ইউজ এইচটিএমএল টু চেঞ্জ ইউর ব্লগস ডিজাইন। আমাদের এখন যে ডিজাইনটা আছে, আমার মনে হচ্ছে যে যে ডিজাইন আমাকে দিয়েছে, কারণ ওরাই তো স্পেসিফিক করে দিয়েছিল, তাই না? আমরা থিম কিন্তু পছন্দ করেছি ওদের দেওয়া কতগুলো থিম থেকে, এবং তারপরে সেখানেই তারা 4-5টা লেয়ার দিয়েছে, সেটাই আমরা নিয়ে নিয়েছি। এখন মনে হচ্ছে যে না, আপনি এটা চেঞ্জ করে ফেলতে চান, এই থিমেই আপনি আরো বাড়তি কিছু যুক্ত করতে চান, তাহলে এই অপশন থেকে যদি আপনার সিএসএস এবং এইচটিএমএল জানা থাকে, তাহলে এখান থেকে কোডিং এর মাধ্যমে আমরা এই থিমটাকেও পরিবর্তন করতে পারি। তো এটা হচ্ছে আরেকটি দিক ব্লগের। আমি নিজে সিএসএস বা এইচটিএমএল জানি না, ফলে কোডিং এটা আমি পারিও না। তো এটা হচ্ছে বিষয়, কিন্তু এখানে অপশনটা আছে, সেটা আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, বোঝাতে পারলাম?
আর অ্যাপ্লাই টু ব্লগে দিলে যা যা চেঞ্জ করব সেই চেঞ্জগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ বলুন। আমি যখন ব্লগটা পাবলিশ করবো শেয়ার করবো তখন কি ফেসবুক টুইটার সাইট গুলো চলে আসবে নাকি এগুলো আলাদা এক্সট্রা অ্যাড করা লাগবে? অ্যাড করা লাগে। ওটা একটু দেখো। অটোমেটিক্যালি এগুলো গেজেটে প্রথমেই থাকে। এরপর আমি যখন এই যে এডিট অপশনে ক্লিক করব, ওরা আমাকে ব্লগের এডিটে নিয়ে আসবে। এই যে একটা ফরম্যাট আছে, আমি যখন এই পোস্টটা ক্রিয়েট করেছি তখন কিন্তু এই দেখুন এখানে এরকম একটি ফরম্যাট দেখিয়েছিল, আবার এখানে যখন কাজ দেখাচ্ছি তখন দেখুন এখানে ডিফারেন্ট একটি ফরম্যাট। হ্যাঁ, তো এরকম ফরম্যাট ডিফারেন্ট থাকতে পারে। আচ্ছা, এখানে যখন হচ্ছে আমরা গেজেটের মধ্যে কিছু পরিবর্তন করতে আসবো তখন আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যাভ বার যেটা ফার্স্ট আসছে, এখানে আমাদের যে ব্লগার, ই ব্লগারের পরে যে সার্চ একটি অপশন, এই ধরনের যে একটি ট্যাব আমরা আমাদের পোস্টে কিন্তু দেখেছি, যেটা আমাদের ফাইনাল পোস্ট ছিল।
এই যে উপরে যেটা দেখা যাচ্ছে, এই বারটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এই যে ন্যাভবার, এই ন্যাভবারের এখানে যে এডিট অপশনে আসতে হবে। এই যে এখন আমি কোন কালারে নিব সেটা আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো, বা চাইলে ন্যাভবার আমি অফ করে দিলাম। এই যে এখন ন্যাভবারটা নাই, তো এই বারটা আমি চাইলে রাখতে পারি, অথবা যদি না রাখতে চাই অফ করে দিতে পারি। তো আবার আমি ন্যাভবারটা যুক্ত করে দিতে চাচ্ছি। এইটাই দিই। যে ন্যাভবারটা চলে এসেছে। এবার এটাকে আমি যদি শেয়ার করতে চাই, যেমন শেয়ার উইথ ফেসবুক, তো এবার আমি ফেসবুকে চলে আসলাম। আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড বা ফোন নাম্বার দিয়ে তারপর পাসওয়ার্ডে লগইন করতে হবে। লগইন করার পরে আপনি আপনার এই পোস্টটা শেয়ার করতে চাইলে এভাবে এখান থেকে শেয়ার করতে পারবেন। এখানে লিংক দেওয়া, আমি যদি ইমেলে যেটা ছিল, ইমেলে যদি আমি ক্লিক করি তাহলে ইমেল পোস্ট টু এ ফ্রেন্ড, ডু ইউ শপ উইথ ভিসা, আমার নাম দিয়ে আমার যে ফ্রেন্ডের ইমেল অ্যাড্রেস, সেই ফ্রেন্ডের ইমেল অ্যাড্রেস আমি এখানে দিব। আমি একটি মেসেজ লিখবো, লিখে আমি কিন্তু আমার মেইলের মাধ্যমে মার্কেটিং করা হোক বা মেইল করে দেওয়া হোক, এটা আমরা করে দিতে পারবো। যেমন ধরুন আমি এখন আপনাকে যদি মেইল করে দিতে চাই, তাহলে এটা মেইল করে দিতে পারবো এটা বানানোর পর। ক্লায়েন্ট যদি চাই যে আপনি এরকম একটি ব্লগ ক্রিয়েট করবেন, করার পরে এই জায়গায় মানে এতজনকে মেইল করতে হবে বা 100টা আমাকে প্রমোশন করে দিতে হবে, এখন সেই প্রমোশন 100টা আমি বিভিন্ন ভাবে করতে পারি। ইমেলের মাধ্যমে করতে পারি, টুইটারের মাধ্যমে করতে পারি, ফেসবুকের মাধ্যমে করতে পারি, পিন্টারেস্টের মাধ্যমে করতে পারি। তো যেমন পিন্টারেস্টে যদি আমি ক্লিক করি, তাহলে আমার পিন্টারেস্টের যদি অ্যাকাউন্ট থাকে তার সেখানে আমি এগুলো শেয়ার করতে পারবো, দিতে পারবো। তারপরে ফেসবুক থাকলে ফেসবুকে আমরা দিতে পারবো। এই যে ইমেল আর পাসওয়ার্ড যে শেয়ার করা, এটা আমরা এখান থেকেও চাইলে করতে পারবো, আবার এই যে উপরে যেটা আছে, এই যে এখান থেকেও শেয়ার করার সুযোগ পাওয়া যাবে। পিন্টারেস্ট এটা লোডিং দেখাচ্ছে। আচ্ছা, তারপরে গেজেটের আর কিছু পরিবর্তন আমরা দেখে আসি। এটা পিন্টারেস্টে প্রোফাইল থাকলে তখন যেভাবে আপনারা দেখলেন ফেসবুকে প্রোফাইল লগইন করে শেয়ার করা যাচ্ছে, সেভাবে আমরা এটা শেয়ার করতে পারবো। আমরা চাইলে আমাদের যে বিভিন্ন গ্রুপ বা যে সকল মার্কেটিং করতে বলবে ক্লায়েন্ট, যদি হয় যে ক্লায়েন্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ চাচ্ছে, তাহলে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ এটা থেকে মার্কেটিং করতে পারবো। আচ্ছা, এটা গেল ন্যাভ বারটা। এরপরে হেডারটা হচ্ছে যে যেটা ছিল ডু ইউ শপ উইথ ভিসা, এটা হচ্ছে আমার হেডারটা ছিল। এখন যদি আমি হেডারে ওর সাথে কোনো ডেসক্রিপশন দিয়ে দিতে চাই, সেটা আমি এখানে যুক্ত করতে পারবো। যদি আমার মনে হয় যে আমি কোনো ছবি সেখানে যুক্ত করব, মানে হেডার অংশের সাথে, এখানে কিন্তু ছবি অলরেডি আছে। দেখুন এটা হচ্ছে ব্লগের পোস্টের ছবি।
আমরা কিন্তু সবসময় হেডিং লিখেছি আমাদের পোস্টে, আপনারাও হেডিং লিখেছেন। তো ওই হেডিংটার সাথে যদি আমি কোনো ছবি যুক্ত করে দিতে চাই, তাহলে আমি আমার এই গেজেট অপশন থেকে সেটা করতে পারবো। এই যে গেজেটের হেডিং এ এখানে চুজ করে দিতে পারবো। যদি কোনো ওয়েবসাইট থেকে নিতে চাই, যে আমার কম্পিউটারে নাই, আমি গুগলে গেলাম, একটা ছবি ভালো লাগলো, সেই ছবির লিঙ্কটা নিয়ে আমি এখানে যুক্ত করলে সেটাও আসবে। প্লেসমেন্টটা কোথায় হবে? বিহাইন্ড টাইটেল এন্ড ডেসক্রিপশন। আমি টাইটেল এবং ডেসক্রিপশন যেটা দিলাম, যেমন ধরুন এই যে ডু ইউ, এটা হচ্ছে হেডিং, ডু ইউ শপ উইথ ভিসা। এটা এবং এর সাথে যদি আমি এখানে 2-3 লাইন একটা কিছু লিখি, ডেসক্রিপশন লিখি, তার ব্যাকগ্রাউন্ডে প্লেসমেন্টটা যাবে, এটার পিছনে থাকবে। আমরা দেখুন এই পোস্টে, যেমন এই পোস্টটাতে এলইডিপি টেস্ট ব্লগ লিখেছি, এরপরে কিন্তু আমার এটা ব্লগের মধ্যে আমি লিখেছি। কিন্তু আমি যদি চাই যে এলইডিপি টেস্ট ব্লগ এর সাথেই আমি কোনো লেখা দেব এবং ছবি দিব, তাহলে সেক্ষেত্রে এইখান থেকেই আমরা দিতে পারবো। এখানে যে এডিটটা আছে, এইখানে যে এই যে এডিট অপশনটা, এই যে বিহাইন্ড দ্য টাইটেল এন্ড ডেসক্রিপশন, আর ওই ডেসক্রিপশনটা আমার কিন্তু হেডিং এর সাথে ডেসক্রিপশন আসলো, তারপরে হচ্ছে ইনস্টেড অফ টাইটেল এন্ড ডেসক্রিপশন, টাইটেল এন্ড ডেসক্রিপশন ছাড়া আলাদা প্লেসমেন্টে আসবে। হ্যাভ এ ডেসক্রিপশন প্লেসড আফটার দ্য ইমেজ, ডেসক্রিপশনটা তখন ইমেজের পরে চলে যাবে। শ্রিঙ্ক টু ফিট, শ্রিঙ্ক মানে হচ্ছে এগুলোকে ফিট করার জন্য মাঝখান থেকে কেটে দিবে বা ভেঙে ফেলবে। শ্রিঙ্ক করা মানে হচ্ছে ভেঙে যাবে বা ফেটে যাওয়া বা কেটে ফেলানো এরকম। ইমেজ উইল বি শ্রাঙ্ক ইন 890 পিক্সেল ওয়াইড, মানে এটা যখন আপনাকে সেটা ভেঙে ফেলবে বা কেটে দিবে, তো সেটা 890 পিক্সেল ওয়াইড এর এটা শ্রাঙ্ক হবে, বা ভাঙবে বা ফাটবে বা কাটবে, যেটাই বলি না কেন। তো এটা আমরা এখান থেকে করে তারপরে সেভ করে ফেলতে পারবো। এটা গেল হচ্ছে হেডারের হেডলাইনটা। এরপর যদি আমি ক্রস কলাম অ্যাড করতে চাই, সেটাও অ্যাড করতে পারবো। এই যে কোনটা করতে চাচ্ছি, একটু আগে আপনারা দেখেছিলেন, যে আমরা কম্পিউটার ফেসবুক বা প্রোফাইল শুধু অ্যাড করেছিলাম সেখানে, এর সাথেও আমরা যদি অন্যান্য লিংক অ্যাড করতে চাই, সেই লিংক গুলো কিন্তু আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, যে গুগল ট্রান্সলেট হতে পারে। এরপরে আমার এই পোস্টটা যদি কারো মনে হয় যে সে রিপোর্ট অ্যাবিউজ হিসেবে রিপোর্ট করতে চায়, সেটাও আমরা সেখানে অ্যাড করে দিতে পারবো। যেমন আমি অ্যাট্রিবিউশনটা অলরেডি অ্যাড করেছি, উইকিপিডিয়া অ্যাড করি নাই, কন্টাক্ট ফর্ম অ্যাড করি নাই, চাইলে এগুলো অ্যাড করা যাবে। লিস্ট অ্যাড করা যাবে, গুগল ট্রান্সলেট, কারণ অনেক সময় এমন হয় যে আমি এটা ইংরেজিতে লিখেছি, এখন চায়না বা জার্মানি এরকম কিছু কান্ট্রি যারা ইংলিশটা কিন্তু সচরাচর ইউজ করছে না, তাদের ক্ষেত্রে তাদের ভাষায় তারা ট্রান্সলেট করে দিতে পারে। বা আমরাও দেখা যায় অনেক সময় ইংলিশে কোনো কন্টেন্ট থাকলেও আমরা কিন্তু গুগল ট্রান্সলেটর ইউজ করে সেটাকে অনুবাদ করি, তো চাইলে আমরা ট্রান্সলেটরটা সেখানে অ্যাড করে দিতে পারি। এরপরে যদি কোনো সাবস্ক্রিপশন লিংক অ্যাড করে দিতে চাই, সেটা এখান থেকে অ্যাড করে দিতে পারি। যেমন আমরা একটু ব্লগ ক্রিয়েট করলাম, ক্লায়েন্ট বললো যে এটার আসলে সাবস্ক্রিপশনের সুযোগ থাকছে, তো সেই ক্লায়েন্টকে সাবস্ক্রাইব মানে সাইটে সাবস্ক্রিপশন যেন যায়, সেজন্য আমরা ক্লায়েন্টের সেই সাবস্ক্রিপশন লিংকটা আমরা এখানে যুক্ত করে দিতে পারবো। ব্লগারের যে লোগো সেগুলো অ্যাড করতে চাইলে ফিড বা অন্যান্য তথ্যগুলো, তো এই জিনিসগুলো আমরা সেখানে অ্যাড করার সুযোগ পাচ্ছি।
মাত্র এখানে 26টা আমাদের গেজেট আছে, আমি কিন্তু মাত্র একটি গেজেট দেখা গেল এখানে অ্যাড করেছি, শুধুমাত্র অ্যাক্টিভেশন গেজেট, তাছাড়া কিন্তু আর কোনো গেজেট এখানে অ্যাড করা নাই। তো চাইলে আমরা সেই গেজেট গুলো অ্যাড করতে পারি, তবে ক্রস কলামে করব নাকি সাইডে দিব সেগুলো আমরা এখান থেকে ভাগ করে নিতে পারি। যেমন সাইড বার 1 সাইড বার 2 আপনারা দেখেছিলেন যে সাইড বার 1 সাইড বার 2 করেছিল, এই যে এটা সাইড বার 1 সাইড বার 2 ছিল। তো এরকম যদি আমরা সাইড বার গুলো সিলেক্ট করি তাহলে আমরা কোথায় কোথায় সেগুলো প্লেসমেন্ট করব সেগুলো আমরা এখান থেকে করে ঠিক করে ফেলতে পারবো। আচ্ছা, কৈলাস সরকার আপনি তো অনেক পরে জয়েন করলেন। কৈলাস সরকার শুনতে পাচ্ছেন? স্যার আমাদের এখানে বিদ্যুতের প্রবলেম স্যার প্রচুর। আচ্ছা, আপনি তো বলছি সেকেন্ড সেশনের এই যে যা যা তখন দেখাচ্ছিলাম এটা দেখতে পেরেছিলেন বা দেখেছেন? না স্যার। আচ্ছা ঠিক আছে। ফাহিমা জামান শুনতে পাচ্ছেন? জি স্যার, পাচ্ছি। হ্যাঁ, আপনি যে পয়েন্টগুলো জানতে চেয়েছিলেন এর মধ্যে আলোচনা এসেছে, আপনি কি বুঝতে পেরেছেন যেগুলো জানতে চেয়েছিলেন ওটা এর মধ্যে যে দেখানো হয়েছিল? জি জি স্যার, আমি এখন আবার বুঝতে পারছি। আচ্ছা, তো এটা হচ্ছে ফুটার, আপনারা জানেন যে নিচের যে অংশটা সেটা। এরপরে আমরা সাইড বার, যেমন আমি দুইটা নিয়েছি, এখানে কিন্তু দুইটা আছে সাইড বার, এই একটা এই একটা, চাইলে আরো সাইড বার নেওয়া যায়। তো সেগুলো আমরা এখান থেকে কিন্তু অ্যাড করতে পারি। যেমন এই যে দেখুন সাইড বার 3 করা যাবে, এবং সাইড বার 3 তেও চাইলে এডিট করে আপনি আরো গেজেট বসাতে পারবেন। এবং সাইড বার গুলোর লোকেশন কোথায় হবে, দেখুন আমি সাইড বার 1 2 যদি দিই, এই যে একটা সাইড বার, এই যে একটা সাইড বার, এটা উপরের দিকে যে আসছে, সাথে দেখুন আমার সাইড বার 3 যাবে এইখানে। এভাবে আমি কিন্তু এগুলো কোথায় দিব, এটা হচ্ছে আমার মেইন পোস্ট, এই যে আমার মেইন পোস্ট, ব্লগ পোস্ট হচ্ছে এখানে, এর অবস্থান হবে সাইড বার 1 টা হয় এখানে। আমরা যদি আমাদের সম্পূর্ণ পোস্টটা দেখি, দেখুন এই যে ন্যাভ বারটা একদম উপরে, এই যে ন্যাভ বারের লোকেশন এখানে যাচ্ছে। ন্যাভ বারের পরে কোনটা? ন্যাভ বারের পরে আসছে হেডার। ডু ইউ শপ উইথ ভিস্তা, এই দেখুন ন্যাভ বার, এই যে হেডিং। তারপরে ক্রস কলাম এবং ক্রস কলাম 2, এটা হচ্ছে এই যে এটা আছে এখানে দেখুন আমি সাইড কলাম নিয়েছি, ক্রস কলাম এর মধ্যে অবস্থান করবে। আমি এটা সাইড কলাম 1 সাইড কলাম 2 যুক্ত করেছি, এটা হচ্ছে আমার মেইন ব্লক। এই যে দেখুন মেইন ব্লকের পাশে যে সাইড বার লেফট 1 সাইড বার রাইট 1, দুইটা। উপরে ক্রস কলাম 1 ক্রস কলাম 2 অ্যাড করা যেতে পারে। এবং এই ক্রস কলাম 1 2 তে এই যে সাইড বার 1 2 তে আমি গেজেট গুলো অ্যাড করতে পারবো, মানে হচ্ছে ওই যে 26টা যে অপশন ছিল লিংক প্রোফাইল, এগুলো আমি
সাইড বার একে দিতে পারবো, সাইড বার টুতে দিতে পারবো, কিন্তু এটাতে দিতে পারবো না, ক্রস কলাম টুতে দিতে পারবো না। ওখানে নর্মাল টেক্সট যেটা যাবে, যেমন এখানে যে নর্মাল টেক্সট এসেছে এগুলো যাবে, এই যে এগুলো যাবে। তারপর এই যে মেইন পোস্টার অবস্থান, দেখুন মেইন পোস্টার আমার অবস্থান এখানে, এই যে পোস্টার সেটা সাইড বার গেল, মেইন পোস্ট গেল, সাইড বার লেফট টু 1 লেফট 2, তার মানে আমি বাকি যে গেজেট গুলো অ্যাড করবো সেগুলো এটার সাথেই এরকম কোন একটা অবস্থানে আসবে, যেটা এখানে যে ব্ল্যাঙ্ক আছে এরকম কোন একটা অবস্থানে চলে আসবে। বা আমি অবস্থানগুলো এডিট করে চেঞ্জও করতে পারবো। তারপরে এই যে ফুটার, ফুটারে কি কি আছে দেখুন, অ্যাবাউট মি আছে, ফুটারে কি আছে, অ্যাট্রিবিউশন গেজেট আছে। অ্যাট্রিবিউশন গেজেট কোনগুলো, এই যে কপিরাইট সম্পর্কিত যা তথ্য সেগুলো হচ্ছে অ্যাট্রিবিউশন বলা হচ্ছে। এই যে এটা হচ্ছে অ্যাট্রিবিউশন পাওয়ার্ড বাই ব্লগার। এই যে কন্ট্রিবিউশন বা অ্যাট্রিবিউশনের যেটা যুক্ত করা আছে সেটা হচ্ছে এটা। আমি যদি এটা যুক্ত না করতাম তাহলে কিন্তু আসবে না। তো এটা হচ্ছে অ্যাট্রিবিউশন যেটা যুক্ত করা হয়েছে, যেটা সাধারণত ওয়েবসাইটে থাকে। আপনারা দেখেন যে কপিরাইট অমুকের সাথে। তো এই যে ব্লগ আর্চিভ, এই দুটো যুক্ত করা আছে ফুটারে, অ্যাট্রিবিউশন আর হচ্ছে যে ব্লগ আর্চিভ। ব্লগ আর্চিভটা হচ্ছে এইটা। আমি যদি এটা অফ করে দিই তাহলে কিন্তু এটা থাকবে না। যেমন ধরুন আমার মনে হলো যে ব্লগ আর্চিভ কোন মাসে কোন বছরে আমি কি কি দিচ্ছি সেগুলো অ্যাড করা, এই যে ব্লগ আর্চিভ। এখন মনে হলো যে না এটা আমি দিতে চাই না, তাহলে যে রিমুভ করে দিব, তাহলে চলে যাবে। এটা হলো ফুটারের গুলো। এখন ফুটারে আমি কিন্তু এই দুইটা গেজেট অ্যাড করেছিলাম, এই জন্য দুইটা আছে। এখানে যেমন ফুটার একে আমি একটি অ্যাড করেছি, অ্যাবাউট মি, এর জন্য দেখুন শুধু একটি আছে এই যে ফুটারে। মানে নিচে কিন্তু এই যে যা আসছে এগুলো কিন্তু সবই ফুটারের অংশ। এই যে একটা, এই যে একটা, দুইটা অ্যাড করেছি, এই যে একটা, তিনটা অ্যাড করেছি ফুটারে। দেখুন এখানে সেই ভাগগুলো দেখে দিচ্ছে। এই যে ফুটারে একটা অ্যাট্রিবিউশন অ্যাড করা, ব্লগ আর্চিভ অ্যাড করা, অ্যাবাউট মি অ্যাড করা। এই যে ফুটারের কাজ শেষ। লেফট সাইড বার 3 তে কিছু অ্যাড করি নাই। তারপরে এটা হচ্ছে মেইন পোস্ট তো আছে, সাইড বার 1, সাইড বার রাইট 1, সাইড বার রাইট 1 এও কিছু অ্যাড করি নাই, সাইড বার লেফট 2 1, লেফট 2 তেও কিছু অ্যাড করি নাই। তো এগুলোতে সব কিন্তু আমার ওই যে অ্যাড করার সুযোগ ছিল, যে 26টা অপশন আপনারা দেখেছিলেন গেজেট হিসেবে দেওয়া হয়েছে, গুগল অ্যাডসেন্স বা অ্যাডসেন্স এর যেগুলো ফিচার পোস্ট, ব্লগ সার্চ, অনেক কিছুই এখান থেকে অ্যাড করা যাবে। চাইলে আপনি প্রোফাইল অ্যাড করতে পারবেন, ডিসপ্লে ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ এন্ড ভিজিটর, ব্লগ আর্চিভটা তো নিচে অ্যাড করা। তো এর মধ্যে থেকে আপনি অ্যাড করতে পারবেন। তো এটা হচ্ছে দ্য ইনসাইট অফ আ ব্লগ, যে একটা ব্লগ যে আমরা ক্রিয়েট করব তার অ্যাডভান্স এডিটিং অপশন, তার যে লেআউট, এটা আপনারা এখান থেকে দেখে বুঝতে পারছেন যে একটা ব্লগের যে লেআউট, সেই লেআউটের কাঠামো কোথায় কি থাকে সেগুলো সম্পর্কে। থিম নিয়ে তো আলোচনা করলাম। আচ্ছা, এখন যতটুকু আলোচনা করলাম এর উপরে যদি আপনাদের কোনো বক্তব্য থেকে বলার থাকে তাহলে একটু বলুন, এরপরে আমরা আবার সেটিংস এর কিছু বিষয় দেখব। হ্যাঁ, যারা বলতে চান তারা একটু শুরু করুন। প্রথমে ফাইমা জামান আছেন, বলুন আপনার কোনো কথা। স্যার এই যে যেগুলো বুঝাচ্ছেন এডিট করা এগুলো বুঝতে পারছি স্যার। ব্লগে কি নেম চেঞ্জ করা আছে? একবার যদি আমি ব্লগ ক্রিয়েট করে ফেলি, একবার যদি ব্লগ ক্রিয়েট করে ফেলি
তারপরে যে মনে করেন ওই যে আমি COVID-19 দিয়ে যে ব্লগটা বানাইছি ওইটা আমি কি আবার চেঞ্জ করে অন্য কোনো নেম দিতে পারবো? ওইটা চেঞ্জ করে অন্য কোনো, এডিট করে হ্যাঁ এডিট মনে করে করেন অন্য কোনো, না, যেমন COVID-19 তো এটা এডিট করে ব্লগটার নেম চেঞ্জ করে ফ্লাওয়ার কিংবা বার্ড এগুলো দিতে পারবো? মানে কি এডিট করতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। ওই যে ব্লগে যেখানে আমি যে ব্লগগুলো ক্রিয়েট করলাম পোস্ট হ্যাঁ করার আগে যে ব্লগ তার হ্যাঁ মাধ্যমে পোস্ট করবো সেই ব্লগটা যে এই নেমটা আমি চেঞ্জ করবো ব্লগের যে নেমটা আমি দিয়ে ফেলছি অলরেডি সেই নেমটা। আচ্ছা, ব্লগের তথ্য আমরা চেঞ্জ করতে পারবো, যেমন এই যে এটা ধরুন আমার ব্লগ, এই ব্লগে তো আমি চেঞ্জ করতে পারবো এবং আপনারা দেখেছেন আমি এই যে লেটার চেঞ্জ করেছি, বা আপনাদেরকে দেখেছিলাম যে এটা আমি মুছে ফেলেছিলাম আবার নিয়ে আসলাম, এটা চেঞ্জ তো করা যাচ্ছে, এটা ছোট বড় করেছি, ট্রান্সপারেন্ট করেছি, অনেক কিছু করেছিলাম, এগুলো তো চেঞ্জ করা যাবে। এটাও চাইলে আমরা ওই যে এডিট প্যানেল থেকে চেঞ্জ করে ফেলতে পারবো, কিন্তু এটা মানুষ দেখবে, এটা মানুষ দেখবে, এটা হচ্ছে পাবলিশড। আর এটা যেটা থাকে এই যে ভিউ ব্লগ এবং ভিউ ব্লগের মধ্যে যে নাম, এটা তো আমার নিজের জন্য, যেমন যে টেস্ট ব্লগ করা হয়েছে, এখানে একটা ক্লাস, ও আচ্ছা, ওগুলো কেউ দেখতে পাবে না তাই তো? না, এটা তো আপনার নিজের, এটা তো কেউ, আপনার এটা তো, এটা আপনার অ্যাকাউন্ট, আপনার প্যানেল ব্লগের, এখানে তো আসবে না। ওরা দেখবে এই পোস্টগুলো, এই যে পাবলিশ হয় এই পোস্টগুলো দেখবে, আর এটা দেখবেন শুধু আপনি, এটা আপনার অ্যাকাউন্টে আপনি লগইন করে দেখতে পারবেন। ফলে এটা আমি যেটা আপনাকে বলেছিলাম, একজন মানুষ যখন একটা ওয়েবসাইট ইউজ করে, যেমন আমি ধরুন এডিটিপির ওয়েবসাইটে যদি একটু যাই, এডিটিপির ওয়েবসাইটে যদি আমি আসি, দেখুন এখানে ওয়েবসাইটে এই যে এখানে একটা টেমপ্লেট দেখা যাচ্ছে, তাই না? এটা তো একটা টেমপ্লেট, এই যে এরপরে দেখুন এই যে ট্যাবগুলো, আলাদা আলাদা ট্যাব, এই ট্যাবের মধ্যে আবার ক্লিক করলে ইনফরমেশন আছে, এখানে একটা তারা পিকচার অ্যাড করেছে, বা জিআইএফ বলি যেটাই হোক অ্যাড করেছে, বা একটা ভিজুয়াল ইফেক্ট এখানে অ্যাড করেছে। তো এগুলো তো সব আলাদাভাবে পার্ট পার্ট তৈরি করা, তাই না? এই যে টেমপ্লেট, ট্যাব, ট্যাবের মধ্যে কোডিং করা, এখানে আলাদাভাবে তারা হচ্ছে যে মোশনটা দিয়েছে, এখানে তারা পিকচার্স বা ট্যাবগুলো দিয়েছে, এগুলো সব কিন্তু একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার তার যে প্যানেলে নোটপ্যাড হোক বা পাইথন হোক বা কোডিং হোক, যেটার এইচটিএমএল হোক, সেইগুলোর মাধ্যমে সেটা করেছে। আমি এই ওয়েবসাইটটা দেখছি, আমি কি সেগুলো দেখতে পাচ্ছি? না পাচ্ছি না। ঠিক তেমন ব্লগে এটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, মানুষ এই ব্লগটা দেখবে, এই যে আমি এইটা হচ্ছে শেয়ার করব, এই যে ধরুন শপ 137 ব্লগস্পট এত, এইটা কিন্তু এটার জন্য মানুষ এটা দেখতে পারবে। বা যদি শুধু এই যে শপ এইটুকু দিই, তাহলে কি হবে, শোভন সকালে হচ্ছে যখন দেখাচ্ছিলেন তখন উনি একটি দেখিয়েছিলেন, দেখেছেন কি, হ্যাঁ তখন তো দেখেছেন, মনে আছে কিনা, যে ওনার ধরুন একটি পোস্ট, বা আপনারা যে একটি ব্লগের মধ্যে 3টা 4টা পোস্ট করেছেন, আমি যদি শুধু এইটুকু কাউকে দিই, ধরুন shop137blogspot.com, এটা হচ্ছে আমার ব্লগের অ্যাড্রেস, এই ব্লগের অ্যাড্রেসটা দেওয়া মানে আমি ওই যে ধরুন এখানে কি নাম দিয়েছি, এই যে ডু ইউ শপ উইথ ভিসা, এটার অ্যাড্রেস হচ্ছে এইটা, এর আন্ডারে এটা একটা পোস্ট, আরো 3 4 5টা পোস্ট থাকতে পারে। তার মানে যখন আমি ব্লগের অ্যাড্রেসটা দিব, সে যখন এটা ভিজিট করবে সে কিন্তু এটা দেখবে না, এই যে ডু ইউ শপ উইথ ভিসা এর মধ্যে যে পোস্ট 3 4টা পোস্ট, সে দেখা যাবে পরপর 3 4টা পোস্ট দেখতে পারবে, চাইলে কোনো পোস্টে ক্লিক করে সেটাতে যাইতে পারবে। যেমন এখানে যখন ওয়েবসাইটে আমি যে পরপর ট্যাবগুলো দেখছি, বা
পরপর এই যে ইনফরমেশন গুলো দেখছি, ওরকম সে পরপর আমার সবগুলো পোস্ট দেখতে পারবে। বুঝতে পারলাম? তো আমি যখন এই যে ক্রিয়েট করছি ব্লগের নাম বা পোস্ট, তো সেইগুলো তখন আমি এভাবে হচ্ছে ফাইনাল প্রোডাক্ট যেটা বা আমার পোস্ট গুলো সেগুলোই ক্লায়েন্ট দেখবে, আর আমি হচ্ছে ব্লগের যে অ্যাড্রেস সেটা আসলে শেয়ার করব বা পোস্টের অ্যাড্রেস শেয়ার করব, এবং একটা ব্লগের মধ্যে তো অনেকগুলো পোস্ট থাকতে পারে। বুঝতে পারলাম? আচ্ছা স্যার, আপনার তো একটা কন্টেন্ট হয়েছে, আমার ব্লগ এখানে একটা কন্টেন্ট হয়নি, আমার তো থিম এসছে আর হচ্ছে আমি যে টেক্সটটা লিখছি ওই টেক্সট। হ্যাঁ, কারণ আপনার তো বাসার কাজ ছিল হচ্ছে ব্লগ ক্রিয়েট করা, আর আমি এখানে যেটা সেটা তো অনেক কাস্টমাইজ করা। এই যে এতগুলো কাস্টমাইজেশন আপনাদের দেখালাম, আপনি দেখেছেন যে এগুলো তো সবগুলো অ্যাপ্লাই করা আছে, কিন্তু গতদিন যখন আমরা ক্লাস করেছি আমরা শুধু একটা ব্লগ কিভাবে ক্রিয়েট করব, পোস্ট কিভাবে করব, লিংক কিভাবে অ্যাড করব, এই জিনিসগুলো শুধু দেখেছি, তাই না? কিন্তু এখানে যখন আপনি আমার এই যে ব্লগটা দেখছেন, এটা এটা যখন দেখছেন এবং এটা সম্পর্কে যখন আপনি বলছেন, এ তো সবকিছুই এভাবে প্রত্যেকটা জিনিস ধরে ধরে এডিট করা। আমরা কি গতদিন যেটা দেখেছি ওখানে কি এত কিছু এডিট করেছি? করিনি। আর এখানে যে কতটুকু লিখবো, যেমন আমরা অনেক কথা লিখেছি আমাদের ওই পোস্টে। এখন আপনি বলেন, ধরেন আপনার একটা ব্লগ, সেখানে আপনি একটা পুরো নিউজ পেপার বা কোনো একটি তথ্য পুরোটা তুলে দিলেন, তারপরে কি এত কিছু কাস্টমাইজেশন, তাহলে কত সময় লাগবে একটা ব্লগের জন্য? কিন্তু একটা ব্লগের জন্য তো আমি আমার সারা জীবন দিয়ে দিব না, বা 1 মাস 1 সপ্তাহ এর পিছনে সময় দিতে পারবো না, কারণ আমাকে অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে হবে এবং অন ডিমান্ড কাজ করতে হবে আমার ক্লায়েন্টের যতটুকু প্রয়োজন। যেমন ধরেন আপনি পরীক্ষা দিতে বসেছেন পরীক্ষার হলে, 100 মার্কের প্রশ্ন, আপনার 30 মার্ক খুব ভালো পারেন, এবার ওই 30 মার্ক আপনি খুব ভালো পারেন, অনেকগুলো নোটস থেকে পড়ছেন, খুব কমন পড়ছে, এমনও হতে পারে 10 মার্কের একটা রচনা আপনি পুরো 3 ঘন্টা বসে শুধু ওই রচনায় লিখতে পারবেন। পারবেন কিনা? পারা যাবে না? বুঝতে পেরেছি। তো 3 ঘন্টা ধরে আমি যদি শুধু রচনা লিখি, মার্ক তো পাবো 10। আমার দরকার নাই তো যে 3 ঘন্টা ধরে শুধু রচনা লিখতে যাওয়ার। বা তার মানে কি, একটা পরীক্ষাতে আমরা কি করি, 100 মার্কের আনসার দিতে হবে, আমাকে সেখানে মাথায় রাখতে হয় কোন কোন প্রশ্নগুলো ভালো পারবো, কোনগুলো খারাপ পারি। যেগুলো ভালো পারি সেটাকে আমি সুন্দরভাবে যেন উপস্থাপন করি, যেটা খারাপ পারি সেটাকেও যেন আমি আটমোস্ট চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি সুন্দরভাবে উপস্থাপনের। এরপরে আমি প্রেজেন্টেশনটা যেন সুন্দর করি, আমার পরীক্ষার খাতায় উপস্থাপন যেন সুন্দর থাকে, যেমন মার্জিন করা জায়গাটায়, মানে পরীক্ষার খাতায় যে গ্যাপটা দেওয়া সেটা সেগুলো দেওয়া। ফলে আলটিমেটলি লাস্ট অফ অল যদি খাতায় প্রচুর কাটাকাটি না করি, এই আলটিমেটলি আমি যে খাতাটা জমা দেবো তার উপরে কিন্তু আমার মার্কিং হবে। ঠিক তেমন আমি যখন একটা ব্লগ তৈরি করব, এই যে আপনাকে যতগুলো জিনিস দেখালাম আজকে, সেটিংস এ, এডিটিং এ, অ্যাডভান্স এডিটিং এ, যেমন সিএসএস, এইচটিএমএল, ওটা কিন্তু আমি দেখাতে পারি নাই কারণ ওটা আমি পারি না, বা ওটা আমার কোডিং এর ভাষা আমার জানা নাই। তো আমরা যারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করছি, আমরা তো যতটুকু অ্যাভেলেবল আছে এটা দিয়েই করব, কারণ কোডিং আমরা যে সবাই ইউজ করতে পারবো এমনও নয়, সেটা ডিফারেন্ট একটা পার্ট। আপনারা জানেন যে সিএসএস, এইচটিএমএল ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোডিং এ, তো ওটা বাদে আমরা যতগুলো আছে সেটা আমাদের দুর্বলতা, যে আমরা যে ব্যাকগ্রাউন্ড বা থিম আছে সেটা ইউজ করতে হচ্ছে। ফলে আমরা ব্লগ ছাড়াও অন্যান্য যে থিম আছে, যেমন শোভন তিনি বলেছিলেন যে তিনি আলাদা একটি থিম পেয়েছেন, সেই থিম তিনি ইউজ করেছেন ওখানে। তো এরকম আমরা অন্যান্য থিম গুলো ইউজ করতে পারি, এভাবে আমরা উপস্থাপন গুলো ডিফারেন্ট করব। তো এখন যখন আমি ব্লগটা ক্রিয়েট করব, তাহলে আমি শুধু কন্টেন্ট ওটার উপর ফোকাস না করে আমাকে সার্বিক দিক বিবেচনা করতে হবে। কালার এডিটিং এ কিন্তু প্রচুর সময় দেওয়া যায়, আমি সেখানেও কতটুকু সময় দিব, ব্লগটা আমার কতটুকু সময়ের মধ্যে শেষ করতে হবে। কারণ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যেমন হতে পারে, যেমন এই অফারটা আমি যখন ক্লিক করেছিলাম আপনারা দেখেছেন যে এটা এক্সপায়ার দেখাচ্ছে, অলরেডি এক্সপায়ার্ড। The offer has expired. If you have previously registered on this site, please click the link below to check your account status. তার মানে কি, এটা এখন নাই। তা আমাকে যখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে একজন কাজ দিবে কেউ, সেও কিন্তু আমাকে যে অফারটা দিবে সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য।
আমার এই ব্লগটা বানানো এটা আছে এখন, কিন্তু অফার তো না। ওই অফার দিয়ে তো আমার আর্নিং। অফার যদি না থাকে তাহলে কিন্তু আমার ওই অফার থেকে যে আর্নিংটা সেটাও হয়তো বা নয়, ব্লগ থেকে তো ওনার কাছে সেগুলো করা সম্ভব। ঠিক তেমন আপনাকে ব্যয় যখন কাজ দিচ্ছে, ব্যয় বলে দিচ্ছে যে 3 দিন বা 4 দিন বা 5 দিনের মধ্যে আমার কাজটা শেষ করে দিতে হবে। এখন আমাকে তো পুরোটা লেআউটটা ঠিক করতে হবে। যে মার্কেটিং যদি করতে হয়, ডিজিটাল মার্কেটিং, তাহলে আমাকে ব্লগ বানাতে হবে, মার্কেটিং এর কাজ করতে হবে। তো ব্লগ বানানোর জন্য কতটুকু সময় দিব, মার্কেটিং এর জন্য কতটুকু সময় দিব, তারপরে আমি যখন এই ব্লগটা পোস্ট করব সেখানে আমি কতটুকু সময় নিব, টোটাল এটার জন্য আমাকে সময়টা ভাগ করে নিতে হবে। তারপরে কিন্তু আমি 3 দিনের কাজটা কত দ্রুত শেষ করবো বা যতটুকু ক্লায়েন্ট আমি সময় দিচ্ছি সেই সময়ের মধ্যে শেষ করবো সেটা আমি বের করে নিতে পারবো, এবং সেই ধাপে ধাপে কাজগুলো করতে হবে। এখন কথা হচ্ছে যে আপনাদের পোস্টটা লাস্ট ডেটা সেটা কেন গিয়েছিল, আমরা কিন্তু লাস্ট ক্লাসে এত কিছু দেখি নাই। ফলে আমাদের লাস্ট ক্লাসে দেখা হয়েছিল কি, লাস্ট ক্লাসে দেখা হয়েছিল এরকম একটি জিনিস যে আপনি টাইটেল দিবেন, লিংক দিবেন, ছবি দিবেন, লিংক অ্যাড করবেন, এইটুকুই। তো এটা যদি আমি আপডেট করি এবার তাহলে এটাও কিন্তু আপনার এই পোস্টটা যেমন আপনার কাছে কাস্টমাইজ মনে হচ্ছে, এটা কিন্তু হবে না, কারণ এটাতে এত কিছু করা নাই। তো এটাই হচ্ছে আর কি বিষয়, কারণ এটা অত কাস্টমাইজড করা না। এর ফাইনাল প্রোডাক্টটা যদি একটু দেখি, আচ্ছা যেটা আছে এখানে সেখান থেকেই দেখি। দেখুন এই যে এটা দেখে কি আপনার অত কাস্টমাইজড মনে হচ্ছে? এটা যেটা না ছিল স্যার, আকাশ পাতাল তফাৎ। কারণ এ যে পরিমাণ এডিটিং করে এবং অ্যাডভান্স লেভেলের যে এডিটিং আজকে যেগুলো দেখালাম প্রত্যেকটা ধাপে ধাপে, সেগুলো সব এখানে প্রয়োগ করা। এই যে স্লাইড বার, এখানে দেখুন এই যে একটা বার, এই যে একটা বার, এই যে একটা বার, এবং 3টা বারে এগুলো ট্রান্সপারেন্ট করা, যার কারণে এটা কিন্তু আলাদা কোনো কালার শো করছে না। কতগুলো লেয়ার দেখুন, এই যে একটা, 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 আবার তার উপরে এইটা, এই যে পার্ট গুলো। এরপরে যদি একটু উপরে আসি, এই যে এখানে তো লিংক গিয়েছে, এখানে এটা গেল, এই যে দেখুন একটা সাইড বার, যেটা আমরা ওই যে গেজেটের মধ্যে দেখেছিলাম যে লেফট সাইড 1 2 এরকম দেখেছিলাম, এই দেখুন সেই বারগুলো এখন দেখা যাচ্ছে। ট্রান্সপারেন্ট করার কারণে এগুলো কিন্তু আলাদা কোনো কালার পায়নি, কিন্তু এগুলো সবই যদি আমি কালার দিতাম আলাদা কালার পেতো, যেটা আপনারা এডিটিং এর সময় দেখেছেন। এখন এটার মধ্যে যেমন এত কিছু করা আছে, এইটা তো কিছু নাই, কারণ এটাতে এত কিছু আমরা করি নাই। তো আপনাদের লাস্ট ক্লাসে ছিল যে আমরা জাস্ট একটা ব্লগ ক্রিয়েট করব, তো এরকম একটি ব্লগ আমরা ক্রিয়েট করেছি, যার কারণে হয়তোবা ওয়ার্ড এগুলো আমরা অনেক কিছু ইউজ করেছি, অনেক কথা লিখেছি, কিন্তু আমরা এখন সেকেন্ড ধাপে অ্যাডভান্স লেভেলে আমরা এই ধরনের কাস্টমাইজেশন শিখবো এবং এই ধরনের একটি ব্লগ আমরা ক্রিয়েট করব। যেমন আমাকে যখন মার্কেট প্লেসে কাজ করতে হবে, আমার ক্লায়েন্ট বলে দিচ্ছে আপনার প্রোডাক্ট হচ্ছে এই, আপনার কাজ হচ্ছে এইটা, এর উপরে আপনি হচ্ছে প্রমোশন করবেন বা এইটা উপরে আমাকে প্রমোশন করে দিতে হবে। তাহলে এই থিমের উপরে ভিত্তি করে আমাকে কিন্তু তখন ব্লগ বানাতে হবে। কিন্তু যখন এই থিমটা আমি বানাচ্ছি, এটা আমি স্বাধীনভাবে মনের মাধুরী মিশিয়ে তৈরি করছি, এই জন্য আমাকে কোনো কিছু মাথায় রাখতে হয়নি। কিন্তু যখন ক্লায়েন্ট দিবে তখন কিন্তু ক্লায়েন্ট কি চাচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে তারপরে কিন্তু আমাকে এখানে ব্লগ ক্রিয়েট করতে হবে। বুঝতে পারলাম? জি আচ্ছা, ধন্যবাদ। এখন যদি কোনো প্রশ্ন থাকে, আচ্ছা ফাহিম আজমান, হ্যাঁ আপনি তো প্রশ্ন বললেন, আপনার কথা বললেন, যদি আর কোনো কথা থাকে বা অন্য কারো যদি কোনো কথা থাকে একটু যদি বলতেন। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? জি স্যার, পাচ্ছি।
আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন বা আর কোনো জিজ্ঞাসা? না স্যার। আচ্ছা, সাব্বির হোসেন লিখেছেন জি স্যার, মানে তার প্রশ্ন আছে, বলেন সাব্বির হোসেন আপনি কি বলতে চাচ্ছেন? আচ্ছা, স্টপ শেয়ারিং করি। আচ্ছা, তিনি লিখেছেন শুনতে পাচ্ছেন। আচ্ছা, মধু সরকার তার একটা সুন্দর ছবি আপলোড করেছে, তাহলে মধু সরকার একটু বলুন। স্যার আমি বিষয়টা বুঝতে পারছি, কিন্তু স্যার বায়ার যখন আমাদের কাজ দেবে সেই কাজের উপরে ডিপেন্ড করে কি আমাদের ব্লগ ক্রিয়েট করতে হবে? অবশ্যই। স্যার আমাদের তাহলে তো স্যার আবার নতুন করে পোস্ট ক্রিয়েট, এবারে ব্লগের যে এডিটিং এ আপনি যা দেখালেন অ্যাডভান্স লেভেলের, সেগুলো তো সব করা লাগবে। হ্যাঁ, কারণ লাস্ট ডেতে তো শুধু হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে আমরা ব্লগ বানাবো বা পোস্ট ক্রিয়েট করব। এখন আমরা অ্যাডভান্স এডিটিং অপশন গুলো শিখলাম। তো এই টোটালটাই হচ্ছে আমাদের শেখার জায়গা। কারণ একটি জায়গা দেখুন, আমরা মূলত টোটাল কোর্সে কি করব, শিখবো। শেখার মধ্যে কি হচ্ছে, আমরা বেসিক লেভেল শিখবো, তার চেয়ে একটু প্রফেশনাল লেভেল শিখবো, এরকম দুইটা ধাপে শিখবো। শেখার পর আমরা মার্কেট প্লেসে যাব, মার্কেট প্লেসে কাজ নিব। কাজ নেওয়ার পরে দেখা যাবে যে আমরা যা শিখলাম তার অনেক কিছু সেখানে লাগতে পারে, আবার নতুন কিছু অ্যাডও হতে পারে। তার মানে তখন সাপোর্টের প্রয়োজন পড়বে, তাই না? দেখা গেল আমি এই যে আপনাদের ব্লগের এটা শিখলাম, বা ডিজিটাল মার্কেটিং শিখলাম, বা ফেসবুক প্রমোশন মার্কেটিং শিখলাম, এসইও যা শিখলাম, আমরা এগুলো শেখার পরে মার্কেট প্লেসে গেলাম, মার্কেট প্লেস আমরা তৈরি করলাম, অ্যাকাউন্ট কাজ পেলাম, দেখা গেল ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিতে দিয়ে সকালে জানলো যে আমি এই জিনিসগুলো চাই। তখন দেখা যাবে যে আপনার সাপোর্টের প্রয়োজন পড়বে, যে এই কাজটা আমি কিভাবে করব, ইনস্ট্যান্ট একটা সাপোর্টের প্রয়োজন। তখন দেখা যাবে আমরা যা শিখলাম ওনার ওই চাহিদার প্রেক্ষিতে হয়তোবা আমাদের এই যে শেখার মধ্যে আমরা তো যা শিখছি তার সাথে কিছু অ্যাড করা দরকার পড়তে পারে। বুঝতে পারলাম? যেমন ধরুন জি স্যার। ডিজিটাল মার্কেটিং, এটা 2010 সালে 11-12 সালে যেই প্ল্যাটফর্মে ছিল এখন কিন্তু সেই প্ল্যাটফর্মে নেই, অনেকটা চেঞ্জ। যেমন ধরুন 2017 সালে বা 2015 সালে 12 সালে তখন যারা ডিজিটাল মার্কেটিং শিখলো বা অ্যাফিলিয়েট মার্কেটিং শিখলো বা ফটোশপ শিখলো, এখনকার যারা তারা একটু ডিফারেন্ট। যেমন ধরুন তখন ডিজিটাল গ্রাফিক ডিজাইন যারা শিখলো তারা হয়তো বা ফটোশপ 7 বা 8 ইউজ করলো বা ইলাস্ট্রেটর 7 বা 8 ইউজ করলো, এখন হয়তো 12 বা 13 ইউজ করবে। তার মানে কি ওই সফটওয়্যারটা যখন 12 বা 13 এ আপডেট হচ্ছে, তার মানে নিশ্চয়ই ফিচার এবং কিছু সুযোগ সুবিধা বেড়ে গেছে, ঠিক কি না? জি স্যার বুঝতে পারছি। তার মানে তার মানে স্যার মার্কেটিংয়েও আমার কিন্তু কিছুটা চেঞ্জ আসবে, কারণ এটা টেকনোলজিক্যাল সাইড, এটা কিন্তু নিয়মিত আপডেট হয়। যেমন আপনি 5 বছর আগে যে মোবাইলটা ইউজ করতেন আজকে সেই মোবাইলটা ইউজ করছেন না, আবার এখন আপনি হয়তো বা 4G ইউজ করেন, আগামী 7 বা 8 বছর পরে আপনি কিন্তু তখন 4G ব্যাকডেটেড হয়ে যাবে। আবার এই অ্যান্ড্রয়েড ফোনের যে ফিচার সেগুলো হয়তো ব্যাকডেটেড হয়ে যাবে, কারণ একটা সময় সিম্বিয়ান প্রচুর ভালো চলেছে, ব্ল্যাকবেরি চলেছে, তারপরে অ্যান্ড্রয়েড আসলো, অ্যান্ড্রয়েডের একটা সময় অনেকগুলো ভার্সন এসেছে, কিটক্যাট, তারপরে এরকম। তো একই ভাবে আমরা যখন ডিজিটাল মার্কেটিং এর কাজটা করি, আমরা এখানে শিখলাম একটা বেসিক জিনিস, যেটা নিয়ে আমরা ধারণা পেলাম, হ্যাঁ এইভাবে এইভাবে করা যায়, এটা আমরা পুরোটা শিখে গেলাম। পরে যখন আমরা মার্কেট প্লেসে কাজ করব, তখন দেখা যাবে যে আমাদেরকে কিন্তু অনেক কিছুই পরিস্থিতির ভিত্তিতে তখন যুক্ত করতে হবে। যেমন আমরা হয়তো বা শিখলাম 80% বা 70%, 10 to 20% সেখানে লাগতে পারে। এটা কোনটার ক্ষেত্রে, যখন বায়ার একটু সফিস্টিকেটেড হবে। আবার অ্যাজ ইউজুয়াল বায়ারের ক্ষেত্রে আমরা নরমালি পেয়ে যাব, সেখানে কোনো সমস্যা হবে না। যেমন আরেকটু যদি উদাহরণ দিই, ধরুন একজন মানুষ ডাক্তার পাস করেছে, এমবিবিএস ডাক্তার হয়েছে, এখন এই যে করোনা পরিস্থিতি, আপনি বলুন ওই ডাক্তার সেই করোনা ভাইরাসের উপর পড়াশোনা করে আসছিল এমবিবিএস এর সময়? জি স্যার না। কারণ ওই সময় ভাইরাসটা ছিল না। কিন্তু এখন সে ডাক্তার, এখন সে দায়িত্বে আছে, এখন সে যদি বলে না আমি ভার্সিটিতে পড়াশোনা তো করি না, বা আমি কলেজে মেডিকেল কলেজে পড়াশোনা করি না, এখন এটা তো আমি পারবো না, তাহলে তো হবে না, তাকে করতে হবে। তাহলে কিভাবে করবে? এই যে সে এতদিন যে শিখে আসলো, সে হয়তো করোনা ভাইরাস নিয়ে পড়াশোনা করে না, ভাইরাস নিয়ে তো পড়ছে, ভাইরাসের বিভিন্ন স্পিসিস নিয়ে তো পড়ছে, ভাইরাসের বিভিন্ন ক্লাসিফিকেশন নিয়ে পড়ছে, ক্যারেক্টারিস্টিক্স নিয়ে পড়েছে। তাহলে সেগুলোর উপরে ভিত্তি করে এটা কোন জেনেরির মধ্যে পড়ে,
এর ক্লাসিফিকেশন কোনটা, ক্যাটাগরি কোনটা, এগুলো নিয়ে কিন্তু আস্তে আস্তে কাজ করে সেখানে তো একটা ফরম্যাট তখন বের করতে পারবে। এটাই হচ্ছে আপডেট করা। তো আমরা একটা প্ল্যাটফর্ম শিখবো, একটা জায়গা শিখবো, তারপরে দেখা যাবে আর আপডেট হবে। আজকে হয়তো আমরা ব্লগার শিখলাম, আপনারা অনেকেই জানেন, যেমন আপনি বা শোভন, আপনারা হয়তো বলতে পারবেন যে এর চেয়ে তো ভালো ভালো প্ল্যাটফর্ম কিন্তু আছে, ব্লগ ক্রিয়েট করা যায়, থিম নিয়ে আসা যায়, জি স্যার। সেগুলো আমরা ইউজ করতে পারি, সেগুলো আমরা ইউজ করব। এইভাবেই কিন্তু কাজগুলো এগোতে থাকবে। ফলে আমরা ক্লাসে যেটা করেছিলাম লাস্ট দিন, জাস্ট ব্লগ কিভাবে বানাতে হয়, লিংক কিভাবে অ্যাড করতে হয়, এটা শিখেছিলাম। আজকে একটু কাস্টমাইজড ওয়েতে শিখলাম, আর একটু প্রফেশনাল ওয়েতে শিখলাম। যেটাই আমরা শিখবো, আমরা যখন মার্কেটপ্লেসে কাজ পাবো, অবশ্যই কাজটা হচ্ছে টাকার সাথে সম্পর্কিত। ফলে সেখানে যেটা ডিমান্ড থাকবে সেটাই তো আমাদেরকে করতে হবে। যেমন পরীক্ষার খাতায় আপনি বাংলা পরীক্ষা দিতে যাচ্ছেন, পুরো বই পড়ে গেছেন, 10টা চ্যাপ্টার আছে, পরীক্ষায় দেখা গেল যে 3, 7, 8 এই চ্যাপ্টার থেকে কোনো পরীক্ষায় আসে না, মানে কোনো প্রশ্নই আসে না। তার মানে কি আপনি ওই যে চ্যাপ্টারগুলো পড়ছেন এটা কি ভুল? তা নয়, পরীক্ষায় আসে নাই। ঠিক তেমন আমরা যে কাজগুলো শিখছি, ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ দিবে তখন সেখানেও সাপোর্টের প্রয়োজন পড়বে, বা আমাদের সেখানেও দেখা যাবে যে সহজ হয়ে গেলে তো পুরোটাই হয়ে গেল, পুরোটাই পারি। যদি সহজ না হয় একটু আপডেট করতে হবে, তবে যা শিখছি তার উপরে ভিত্তি করে সেটাও করা সম্ভব। স্যার আমাদের যে সাপোর্টের উপরে কি কোনো গ্রুপ খোলা হবে, যে কাজ পাওয়ার পরে যদি যার সাপোর্ট লাগবে সে সেখান থেকে নিতে পারবে? ওই যে আপনাদের আমাদের কোর্স কোঅর্ডিনেটর এবং বিভিন্ন জন কিন্তু এসে এটা বিভিন্ন সময় বলেছে যে আপনাদের আর্নিং এর একটা যে লেভেল পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে, এবং এটা এই কোর্সেরই অন্তর্ভুক্তই থাকবে, এবং সেই আর্নিংটা এত পরিমাণ ডলার আর্নিং এর জন্য সাপোর্ট শেষ পর্যন্ত দেওয়া হবে। এটা হচ্ছে এই এলডিপি প্রজেক্টের সাথে অন্তর্গত। যেটা আপনি বোধহয় মডিউলটা দেখেছেন, মডিউলও বোধহয় কিছু ধারণা আছে সেখানে, যে মার্কেট প্লেসে দেখবেন যে সফট স্কিল বা অ্যাডভান্স স্কিল বা বেসিক স্কিল, এটার পরে দেখা যাবে যে সেখানে ধরুন 25টা যদি ক্লাসের ধরে 10 বা 15 বা 20টা ক্লাস পর্যন্ত ধরা পড়ে, তারপর দেখা গেল যে মার্কেট প্লেসের কাজ বলে একটা ধরো 10টা ক্লাস দিয়ে দিয়েছে। তার মানে ওই 10টা ক্লাস কি মার্কেট প্লেসের কাজ, মানে কি আপনি সেই মার্কেট প্লেসের কাজ করতে যে সমস্যা পড়বেন ওই সাপোর্ট গুলো তো বোঝাচ্ছে, তাই না? স্যার সকালে যে বিষয়টা বলছিলাম, হ্যাঁ, সেটা কি স্যার ক্লাসের শেষে দেখাবো? এখন চাইলে দেখাতে পারেন, সমস্যা নাই। জি স্যার।